উপজেলায় সেখানে মাত্র একজন মাত্র শিক্ষা অফিসার, এবং তার দায়িত্বে 67টা স্কুল, যেখানে একজন শিক্ষা অফিসারের দায়িত্বে সর্বোচ্চ 20 থেকে 25টা স্কুল থাকার কথা, তার দায়িত্বে 67টা স্কুল। তো এই ওই তার মানে ওই উপজেলার শিক্ষা ব্যবস্থা যে কী হচ্ছে এখান থেকে বসে বুঝতে পারছি। তো সুতরাং আমাদের এই মনিটরিংটা দরকার আছে, যে যখন এই স্কুল ভবন নির্মাণ হবে আমরা যে আপনার কাছে কোনো সাপোর্ট পাই, যে কোনো একটা মেকানিজম আমরা জিওএনজি ফ্রেমওয়ার্কের আন্ডারে এই কাজগুলো মনিটর করা। এখানে আমাদের বলা হচ্ছে যে ইনস্টিটিউশন স্ট্রেন্থিং বা মনিটরিং ইভ্যালুয়েশন, এখানে বাজেট প্ল্যানিংয়ে আপনাদের আমরা এওপি করার সময় আমরা আপনাদের মতামত নিতে পারি। তো আমাদের টার্গেটগুলো তো আপনার জানা দরকার, যে আমরা বাংলা প্রফিসিয়েন্সি আমরা 50 থেকে 60% প্ল্যান করছি, এবং ম্যাথ প্রফিসিয়েন্সি 55%, এবং গ্রেড 3 55%, এবং ফর গ্রেড 5 50%, এবং ক্লাসের অ্যাটেন্ডেন্স আমরা 93% নেওয়ার চিন্তা করছি। এই জিনিসগুলো এই অত্যন্ত গুরুত্বপূর্ণ কম্পোনেন্ট, যে এটা ইনশিওর করলে আমাদের প্রাথমিক শিক্ষার গুণগত মান উন্নয়নকে আমরা আশা করছি। এছাড়া টিচার্স, ইনফ্রাস্ট্রাকচার, গভর্নেন্স, ডিজিটাল, যে 6টা যে এরিয়া আছে এগুলোতে আমরা গ্রুপ ওয়ার্কে আমাদের এগুলো আপনারা দেখবেন যে কম্পোনেন্টগুলো আমরা রেখেছি। তো এখানে আমরা কোথায় আপনাদের সাপোর্ট পেতে পারি সেটা আমরা গ্রুপ ওয়ার্কে সাজেস্ট করবেন। কিন্তু মনে রাখবেন ওইটাই, যে আমাদের বাচ্চারা পড়তে পারছে না, এটা ইয়ে করে। রেশনগুলো বলেছি যে আমাদের যেহেতু লার্নিং ক্রাইসিস, লার্নিং গ্যাপ রয়ে গেছে, ইকুইটি গ্যাপ, জিওএনজি ফ্রেমওয়ার্ক, ডিজিটাল ট্রান্সফরমেশন, এই জায়গাগুলো, এবং ক্লাইমেট রেজিলিয়েন্স, এই জায়গাগুলোতে আমরা মূলত চাচ্ছি আপনাদের যেহেতু রেশনগুলো পিডি ফেব্রিকগুলো, এই জায়গাগুলো আপনি কীভাবে ইন্টারভেন করতে পারেন আপনারা দেখবেন, যাতে আমাদের রেশনগুলো জাস্টিফাইড হয়। এখানে আমাদের গ্লোবাল প্র্যাকটিস কিছু এক্সাম্পল দিয়েছি, যে এফএলএনে ইন্ডিয়ায় নিপুণ ভারত ভালো করেছে, কেনিয়াতে ব্যাক টু স্কুল ক্যাম্পেইন, মানে এক্সাম্পল আমরা নিয়েছি তানজানিয়া, জিম্বাবুয়ে, সুদান, এই জায়গাগুলোতে জিওএনজি করাপশন খুব ভালো কাজ করেছে। তো আমরা চাচ্ছি যে পিডিএফ-এ আমাদের বাংলাদেশে ভালো কিছু হোক। তো আমরা কী করতে পারি, যেমন আমরা এনজিও লেড কমিউনিটি আউটরিচ করতে পারি, যে বাংলাদেশ এই যে কেনিয়া মডেলটা থেকে ভালো লেসন লার্ন নিতে পারে, বা তানজানিয়ার যে প্রিপ্রাইমারি তারা যে কাজগুলো করেছে এগুলো ডিটেলস আপনারা নিজেরাই খুঁজে বের করতে পারেন। এবং ইথিওপিয়ায় যে কাজগুলো হয়েছে অল্টারনেটিভ লার্নিং ফ্যাসিলিটি, এই জিনিসগুলো আমরা এখানে আমরা কাজে লাগাতে পারি। তো রোল নিয়ে বলার কিছু নেই, যে আপনাদের রোল এটা জানা আছে, যে আপনাদের কীভাবে আমাদেরকে সাপোর্ট করতে পারবেন। আমরা ওয়ে ফরওয়ার্ডে যাই, যে কোন জায়গাগুলোতে আমরা এই যে এখানে যে আমরা একটা জিওএনজি ফ্রেমওয়ার্ক ডেভেলপ করতে পারি। দুই নম্বর হচ্ছে যে সব এনজিও যে প্রোগ্রাম দিকে আমাদের যে এফএলটাকে অ্যালাইন করে এবং টাচ করে, এবং রিমিডিয়াল প্রোগ্রাম ডেভেলপিংয়ে উই ক্যান সিকিউর সাপোর্ট আউট অফ স্কুল প্রোগ্রামে। এবং 3 নম্বরে গুরুত্বপূর্ণ কিছু এসে যে আমাদের স্পোর্টস ইন এডুকেশন, মোরাল, এথিক্যাল অ্যান্ড সোশিও ইমোশনাল লার্নিং ইস্যুস। তো এখানে বলতে চাই যে দেখেন, যে আমাদের শুধু এফএলএন অ্যাচিভ করলে হবে না, এফএলের সঙ্গে কিন্তু আমাদের শিশুদের নৈতিক শিক্ষাটা যেভাবে আসতে হবে। কারণ আমরা দেখতে পাচ্ছি যে আমাদের শিশুরা, আমাদের ছাত্ররা লেখাপড়া শিখছে। গত কিছুদিন আগে দেখলেন যে ক্লাস 7-এর একটা ছেলে শিক্ষকের গায়ে হাত দিয়েছে। এটা আমরা একসময় কল্পনা করতে পারতাম না, 80-90 কল্পনা করতে পারতাম যে ক্লাসরুমে টিচার স্টুডেন্টকে বকা দিচ্ছে পড়ার জন্য বা কিছু বলছে, ছাত্র গিয়ে শিক্ষকের গায়ে হাত দিচ্ছে। তো এই বিষয়গুলো কিন্তু আমাদের আসলে শুরু থেকে একদম প্রাইমারি থেকে আমাদের করতে হবে, যে এফএলএনটা যতটা গুরুত্বপূর্ণ, একই সঙ্গে শিশুদের জন্য একটা মানবিক শিশু এবং নৈতিকতা তার ভেতরে তার মধ্যে করে ঢুকিয়ে দিতে হবে। এটা না হলে কিন্তু আমাদের যত কিছু বলি না কেন, যে একজন অত্যন্ত দুর্ব্যবহারকে ডাক্তার দিয়ে বা একজন অসৎ মানে একজন প্রকৌশলী দিয়ে আমাদের কী হবে, যাতে কিছু পাবে না। তো সুতরাং শিশুদেরকে এফএলএনের পাশাপাশি এই যে মরাল ইথিক্যাল ইস্যুসগুলো অবশ্যই আমাদের ইম্পোজ করতে হবে। এবং লার্নিং উইথ হ্যাপিনেস, আমাদের PDP-4-এর আরেকটা বড় একটা ইয়ে হচ্ছে যে আমাদের ক্লাসরুমে আমরা ওইভাবে 100% আমরা শিশুদের বিদ্যালয়গুলোকে আমরা সেভাবে আমরা যে এমন আনন্দময় পরিবেশ করতে পারিনি যাতে শিশুরা স্কুলে আসার জন্য উৎসাহিত হয়। তো সুতরাং আমাদের যা কিছু করি না কোনো PDP-5-এ এফএলএনের সঙ্গে শিশুদের নৈতিক বিষয়টা যেমন আমরা ইম্পোজ করবো, একই সঙ্গে ক্লাসরুমগুলোর জন্য তারা যেন এমন একটা পরিবেশ তৈরি করতে পারে যাতে শিশুরা এসে এখানে আসতে আগ্রহ বোধ করে। আমরা ম্যাথ এবং বাংলা বের করতে পারি। এবং তারপর আছে এনজিও ডাটা ইন্টারভিউ। আমরা চাচ্ছি যে এনজিওর যে অ্যাক্টিভিটিসগুলো করবেন, যদি আপনাদের ডাটাগুলো আমাদের IPMS-এর সাথে থাকে, তাহলে আমাদের অনেক ক্ষেত্রে ওভারল্যাপিং আমাদের ইয়ে করতে পারে, এবং ডাটাগুলো আমি মনে করি যে আমাদের ডিপিতে থাকা উচিত। এবং
এছাড়া ইনোভেশন, কন্টেন্ট ডেভেলপমেন্ট, অ্যাড্রেসিং স্পেশাল এডুকেশন, এই জায়গাগুলো আপনারা আমাদের সাপোর্ট করতে পারেন। এবং জয়েন্ট প্রাইমারি এডুকেশন, গ্রিন স্কুল, ওয়ান স্টুডেন্ট ওয়ান প্ল্যান, আমরা এই PDU-5-এ আমরা প্রায় 50 কোটি গাছ আমরা লাগাবো। তো এই গাছগুলো লাগানো তো বড় কথা না, গাছ লাগানোর পর অতীত হয়েছে, কিন্তু গাছগুলো সংরক্ষণ ব্যাপার। এই যে আমরা প্রত্যেকটা ছাত্র থেকে একটা গাছ লাগাচ্ছি, এই গাছগুলো সংরক্ষণের বিষয়ে আমরা আপনাদের সাপোর্ট পেতে পারি। এবং হেলথ অ্যান্ড নিউট্রিশন, এটা একটা মেজর একটা এরিয়া। আপনারা জানেন যে আগামীতে আমাদের প্রত্যেকটা 65,569 স্কুল ফিডিং শুরু হচ্ছে। কিন্তু এই স্কুল ফিডিং আমরা দেখা যাচ্ছে যে আমাদের মাঝে মাঝে বিটার এক্সপেন্স হচ্ছে। তো এই স্কুল ফিডিংয়ের জন্য আমরা একটা সাকসেসফুল রান করতে পারি, এটা শুধুমাত্র সরকারি মেকানিজম দ্বারা সম্ভব না। এখানে আপনাদের সাপোর্ট লাগবে। যে এই ফুড অ্যান্ড নিউট্রিশন, আমার স্কুলে যে খাবারগুলো সরবরাহ করা হচ্ছে, এই খাবারগুলো মান নিয়ন্ত্রণে আমরা কীভাবে একটা মেকানিজম বের করতে পারি, অলসো নিড সাপোর্ট হিয়ার। অ্যান্ড ডিজাস্টার রিস্ক ম্যানেজমেন্ট, আপনারা জানেন যে ডিজাস্টার প্রোন ডিস্ট্রিক্টগুলোতে একটু ন্যাচারাল ক্যালামিটি আসলে আমাদের ডেইলি যে ক্লাসগুলো আমাদের ডিসরাপ্টেড হয়, আমাদের লার্নিং আওয়ার ডিসরাপ্টেড হয়, লার্নিং আওয়ারগুলো। তো এই জিনিসটা আমরা কীভাবে অ্যাড্রেস করতে পারি ওই এরিয়াগুলোতে, ওই এরিয়ার সাপোর্ট, কারণ আপনাদের সব জায়গায় আমাদের অ্যাক্টিভিটিস আছে। এবং হার্ড টু রিচ এরিয়াতে আমরা কীভাবে আমাদের শিক্ষা ব্যবস্থা মানে কোনো ধরনের আমাদের যেন ইন্টারপ্রেট না হয় ডিউ টু ন্যাচারাল ক্যালামিটিস বা আদার ইয়ে, আমাদের হার্ড টু রিচ এরিয়াতে আমরা আমাদের প্রাথমিক শিক্ষার যে আমাদের কম্পিউটারগুলো আমরা দিচ্ছি বা যে সুবিধাগুলো দিচ্ছি, সেগুলোর জন্য ঠিক মতো ওগুলো যেন আমরা ব্যবস্থা করতে পারি। তো এই ছিল আমার প্রেজেন্টেশন। যদি কোনো প্রশ্ন থাকে করতে পারেন, নাহলে আমরা কোনো প্রশ্ন যদি থাকে, হ্যাঁ প্লিজ। পার্টিকুলার কোনো এরিয়া করবেন, অনেকে মাইকটা দেবেন একটু। ধন্যবাদ। আমি সালমা মাহবুব, আমি কাজ করছি প্রতিবন্ধী ব্যক্তিদের একটি সংগঠন বি-স্ক্যানে নির্বাহী পরিচালক হিসাবে। আপনি এখানে যে ইকুইটি এবং হার্ড টু রিচ এরিয়া দেখিয়েছেন, সেই জায়গাটাতে খুব একটা কিছু বেশি বলেননি। এটা একটু জানার আগ্রহ ছিল আমার, যে এতটা খারাপ অবস্থা কেন। এবং আমরা আসলে নিজেরাও দেখেছি, এবার হচ্ছে ইলেকশনের সময় আমরা পোলিং স্টেশন হিসেবে আমরা স্কুলগুলো 28টা পোলিং স্টেশন আমরা ভিজিট করেছি, যেগুলো স্কুলে ছিল আর কি। তো আলটিমেটলি স্কুলগুলো কিন্তু পোলিং স্টেশন হিসেবেও ব্যবহার হচ্ছে বা পোলিং সেন্টার হিসেবেও ব্যবহার হচ্ছে। আপনাকে দেখা যাচ্ছে না, আপনি সেখানে তুলবেন অ্যাক্সেসিবিলিটিটা হচ্ছে একটা বড় অসুবিধা আমরা দেখেছি আর কি। তো এই মানে আপনি যে স্লাইডগুলো দেখিয়েছেন, সেখানে কোথাও ইউনিভার্সাল অ্যাক্সেসিবিলিটির কথা নেই। এটা একটা জিনিস। আরেকটা জিনিস হচ্ছে যে ডিসেবিলিটিকে ফোকাস না করে প্লিজ যদি পার্সন উইথ ডিসেবিলিটি লেখেন তাহলে খুব ভালো হয়, কারণ সিআরপিডি কিন্তু সেটাই বলছে, ডিসেবিলিটির কোনো উন্নয়ন আমরা তো করতে পারবো না, তাই না? আমরা করব আসলে প্রতিবন্ধী মানুষের উন্নয়ন, পার্সন উইথ ডিসেবিলিটি। এটা আমার রিকোয়েস্ট। থ্যাংক ইউ। ধন্যবাদ। পুরো উত্তর দিয়ে দিই। সেটি হচ্ছে যে এখানে আমরা খুব মানে PDP-5 তো বিশাল একটা ডকুমেন্ট, আমরা বিভিন্ন কম্পোনেন্টে খুব ছোট আকারে 10 মিনিটের মধ্যে এখানে প্রেজেন্টটা খুব কঠিন। কিন্তু আপনি থাকে যে ইকুইটি গ্যাপ এরিয়াতে আমরা অনেকগুলো আমাদের অ্যাক্টিভিটি আছে। বিক্ষেত্রে আমাদের কনসার্ন কোয়ালিটি একটুখানি বলেন যে আমরা PDP ফ্রম ডিপি একটু যদি আমাদের হেল্প করতেন ম্যাডাম জানার জন্য যে আমরা ইকুইটি ইনক্লুসিভ ইয়েতে আমরা কী কী করেছি। মিস্টার জনাল কি আছেন বা কেউ যদি থাকেন একটু হেল্প করতেন যদি ডিপি থেকে। হ্যাঁ 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 এক্সেল বলেন যে আমাদের কী কী কম্পোনেন্ট দিয়েছেন। হ্যাঁ কী কী কাজ রেখেছে বল, 5-এ কী কী রেখেছেন বলেন সেটা আপনার। হ্যাঁ বলেন 5-এ কী কী রেখেছেন বলেন। PDP-5-এ আমরা হোম বেস এডুকেশন রেখেছি এবং আমাদের ইনক্লুসিভ এডুকেশনের আমরা 4টা এরিয়া নিয়ে এতদিন কাজ করেছি, যেমন জেন্ডার, স্পেশাল নিডস এডুকেশন এবং এথনিক মাইনরিটি চিলড্রেন একটা গ্রুপ এবং আমাদের ভালনারেবল একটা গ্রুপ আছে। সেখানে আমাদের ছোট ছোট
কয়েকটা এরিয়া আছে এবং পিডিপি 5-এ আমরা এই 4টা এরিয়া পার করে আমরা এসএলডি স্পেসিফিক লার্নিং ডিসেবিলিটি এই বিষয়ে কাজ করব। এমনি এই 5টা এরিয়াকে ধরে আমরা এই এরিয়াগুলোকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যে ধরনের কাজ করতে হয়, ট্রেনিং, ক্যাপাসিটি বিল্ডিং এবং ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট, বিভিন্ন ধরনের কাজ রেখেছি এবং হোম বেস এডুকেশনটা আসবে, যেটা বাড়িতে শিক্ষার্থীদের বাড়িতে আমাদের সহায়তা করবে এবং এই শিক্ষার্থীদের বাড়িতে যে সহায়তা করবে সেখানে আমাদের জিওএনজিও কোলাবোরেশনের একটা কাজ থাকবে। এই ধরনের। ধন্যবাদ। Please. ধন্যবাদ ম্যাডাম, আই থিঙ্ক ইউ আর ক্লিয়ার নাও, প্লিজ। আচ্ছা আচ্ছা, আমি এই পর্বটা মুর্শিদ ভাই ছেড়ে দিয়েছি। আমার চাকরিটা উনি খেয়ে ফেলতেছে। হ্যাঁ, আমার একমাত্র জায়গা ছিল কিউ&এ করা, এই প্রেজেন্টেশনটা উনি কিউ&এ গুলো হবে। পুরো অনুষ্ঠানে আমার একমাত্র কাজ ছিল এটাই, যে আপনাদের প্রশ্ন উত্তরে নেওয়া। একটু বসেন, আমি জাস্ট দুই একটা জিনিস ক্লিয়ার করি। সেটা হচ্ছে যে এই প্রেজেন্টেশন এবং এটার কপি আপনাদের কাছে আছে, সেখানে পিডিপি 5-এর ডিজাইনটা দেওয়া আছে কি কি জায়গা। সো ইট উইল বি ইমেন্সলি হেল্পফুল যদি এই ডিজাইন নিয়ে প্রশ্ন থাকে, ঠিক কোথায় কোথায় কাজ করবেন সেটার জন্য আবার একটা গ্রুপ আছে, গ্রুপ ওয়ার্ক আছে। হ্যাঁ, মানে আমি প্রেজেন্টেশন থেকেই বলছি, আমি সিনিক্যালি বলছি। উনি বলছেন যে এই প্রকল্প খুব সুন্দরভাবে শেষ হয়েছে, পিডিপি 4 কোনো অডিট আপত্তি নাই, আবার বলছে 50%-এর বেশি ছেলে পড়তে পারে না। তার মানে হচ্ছে উই হিট দ্য টার্গেট বাট মিস দ্য পয়েন্ট। দ্য পয়েন্ট ওয়াজ রিয়েলি অ্যাবাউট ইম্প্রুভিং দ্য অ্যাক্সেস অ্যান্ড কোয়ালিটি অফ এডুকেশন। হ্যাঁ, কিন্তু আমরা কিন্তু টার্গেট মিট করছি। সো 85, এই যে পিডিপি 5-এও যেন এইটা না হয়। এবং এডিজি সাহেব কিন্তু বলছেন যে পিডিপি 4-এ এনজিও পার্টিসিপেশন ডিজাইনে ছিল না। দ্যাটস এ হিউজ রেকগনিশন। সো আমরা ডিজাইনে পার্টিসিপেট করতে চাই, কিন্তু সেটা করতে চাই এই সেশনে, ব্রেকআউট সেশনে। এইখানে যদি প্রিন্সিপালস নিয়ে, স্কোপ নিয়ে, এই প্রেজেন্টেশন নিয়ে যদি কোনো প্রশ্ন থাকে, তাহলে আমরা প্রশ্নটাই করি, তাহলে অনেকের নেওয়া যাবে। আমাকে বলা হয়েছিল মোট প্রশ্নের জন্য 20 মিনিট নিতে পারবো, এডিজি সাহেব 5 মিনিট নিয়ে নিছে, আমি 15 মিনিট নিতে পারবো। বলেন আসেন এমিশন। মাননীয় প্রতিমন্ত্রী মহোদয় এবং সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম। আমি কেএম জাহিদুজ্জামান, আমি এক্সিকিউটিভ ডিরেক্টর, ঢাকা আসেনিয়া মিশন। আমি যেটা বলতে চাচ্ছিলাম যে আমি প্রথমেই আমাদের অ্যাডিশনাল ডিরেক্টর জেনারেল স্যারকে ধন্যবাদ দিতে চাই যে আজকের এই মিটিং এ আমরা এত বেশি সম্মানিত হয়েছি যে আপনার প্রথম প্রেজেন্টেশনে আপনি এনজিও কে যেভাবে অ্যাপ্রিশিয়েট করেছেন এবং শুরুটা এভাবে করলেন যে এই ইনফ্রাস্ট্রাকচার কাজে যদি আমার এনজিও কে থাকতো তাহলে ভালো হতো। তো এটা শুনে খুবই ভালো লেগেছে। আমরা এনজিও তে কাজ করি, আমরা খুবই ওনার ফিল করেছি এবং এই কথাটাই বলতে চাচ্ছিলাম যে আমরা যারা এনজিও তে এই যে নন ফর্মাল এডুকেশন আমরা বাংলাদেশের বিভিন্ন জেলায় করছি, সেই জায়গাটাতে উপস্থিতি ভালো, তাদের রেসপন্স ভালো, তারা পড়তে পারে, তারা বলতে পারে, তারা ম্যাথ পারে। তো এখন আপনি এই যে প্রাইমারি এডুকেশনের যে ডেভেলপমেন্ট প্রজেক্ট 5 যেটা বলছেন, এখানে শুধু ইনফ্রাস্ট্রাকচারের কথা আবারও বলেছেন যে এইটাতে যেন এনজিও পার্টিসিপেশন থাকে। কিন্তু আমাদের একটা রিকোয়েস্ট হচ্ছে যে আমরা এই প্রাইমারি এডুকেশন ডেভেলপমেন্ট প্রজেক্ট 5টাকে যদি সাকসেসফুলি করতে চাই, কমিউনিটিকে ইনভলভ করে, কমিউনিটিতে এনজিও কে দেন এডুকেশনে। আমরা কমিউনিটি এডুকেটর আমরা অ্যাপয়েন্ট করি, আমাদেরকে পাবলিক প্রাইভেট পার্টনারশিপে নেন। আমরা প্রত্যেকটা স্কুলের, কিন্তু আমি বলি প্রাইমারি স্কুলের যে ট্রেনিং দিচ্ছেন এটা ওয়ার্ল্ড ক্লাস ট্রেনিং, এটা নিয়ে নো ডাউট, কারো কোনো এটা নিয়ে কোশ্চেন নেই। চমৎকার ট্রেনিং পাচ্ছে টিচাররা, তারা পড়াচ্ছে, কিন্তু বাচ্চারা বাড়িতে গিয়ে পড়ছে কিনা এই পার্টটা যদি কোনোভাবে সরকারের সাথে এনজিও কে ইনভলভ করে
আমাদেরকে কমিউনিটি এডুকেটর দিয়ে দেন, আমাদেরকে 8,000 টাকা একটা এডুকেটরকে দিয়ে একটা ইউনিয়ন দিয়ে দেন। আমরা এই প্রজেক্টটাকে ওই পার্টটাতে আপনার বাচ্চারা 98% পড়াশোনা পারবে, 95% ম্যাথ পারবে, এটুকু আমরা আপনাদেরকে গ্যারান্টি দেবো ইনশাআল্লাহ। থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ। হ্যাঁ, সুন্দর বলছেন, কিন্তু আপনার ধারণা অন্য এনজিওরা মাইন্ড করছে, কারণ আপনি অনেক সময় নিচ্ছেন, সবার সময় কমে যাচ্ছে। আপনি যদি ই.com খুব কুইকলি প্রশ্নে। প্রশ্নে যাব। অনেক ধন্যবাদ। যেটা একটা আমাদের প্রেজেন্টেশনে ছিল, আমার নাম তাজিন, আমি এডুকো বাংলাদেশে হেড অফ প্রোগ্রামস হিসেবে আছি। আপনার প্রেজেন্টেশনে এসেছিল যে এনজিওরা যদি যে ক্ষেত্রে টেকনিক্যাল সাপোর্ট যদি দিতে পারে, সেটার একটা ম্যাপিং যদি করা হয়, সেটা হয়তো আমরা আমাদের পরের গ্রুপ ডিসকাশনে বলবো। কিন্তু আমি জাস্ট দুইটা জিনিস হাইলাইট করতে চাই। একটা হচ্ছে যে আমরা জানি আমাদের ক্লাইমেট চেঞ্জের ইম্প্যাক্ট পড়ছে এবং অনেক শিশুরা কিন্তু মাইগ্রেট হয়ে বিভিন্ন বড় শহরগুলোতে আসছে। আমরা বিভিন্ন রিসার্চে দেখি যে যারা ডিসপ্লেসড চিলড্রেন, তাদের যখন তারা স্কুলে ভর্তি হতে আসে, কারণ তখন তারা সে জানুয়ারি মাসে আসবে না বা ভর্তির সময় মাইগ্রেট করছে না, তো তাদের জন্য আসলে কি ধরনের অ্যাডমিশন তাদের জন্য সুবিধা দেওয়া যায় যারা হয়তো মাইগ্রেট হয়ে বিভিন্ন জায়গায় আসছে, সেটা একটা। আরেকটা হচ্ছে এটুকু থেকে আমরা চা বাগানে শিশুদের নিয়ে কাজ করি। চা বাগানে আসলে অনেক শিশুরা পিছিয়ে আছে, অনেক কম শিক্ষিত আছে সেখানে। তো সেখানে আমাদের কিছু মডেল আছে, ইসিডি মডেল আছে, কারণ তাদের চা শ্রমিক যারা, তারা কিন্তু বেসিক এডুকেশনটাও দিতে পারছে না। তো আমরা যে মডেলটা কাজ করি সেটা আমরা শেয়ার করতে চাই, সেটা যদি এফেক্টিভ মনে হয়। এবং সরকারি স্কুল না থাকলে আসলে কিন্তু সেই জায়গায় তারা অনেক পিছিয়ে আছে, সেটা নিয়ে আমরা আসলে সামনে। থ্যাংক ইউ আপা। আমি নেক্সট জনকে বলার আগে দুইটা হাউসকিপিং। একটা হচ্ছে এই পর্বে আমরা মাননীয় প্রতিমন্ত্রীকে পাচ্ছি, পরের পর্বে নাও পেতে পারি, কাজে এখনকার প্রশ্নগুলি যদি এমন হয় যেটা মাননীয় প্রতিমন্ত্রী ক্যান হেল্প আস টু টেক এ ডিসিশন। এক, দুই, আমরা আর এই প্রশ্ন জিজ্ঞেস করব না যে আমরা চা বাগানেরটা করতে পারি কিনা। যেহেতু সরকার গেটটা ওপেন করছে, উই উইল গো এন মাস, যা যা চাওয়ার করবো, চায় ফেলবো, জিজ্ঞেস করবো না কোনটা নেয় বলো তো যায় না। কিন্তু আপনার যেটা দরকার সেটা হচ্ছে চাওয়ারটা জিজ্ঞেস করেন না, হ্যাঁ, চাইতে ঠকতে নেই। জি, এইখানে সামনে ভাই, আমি পিছনে হলে আমি খেয়াল করিনি, আপনি বললেন তারপর বলেন। হ্যাঁ হ্যাঁ বলেন। আমি অ্যাকশন বাংলাদেশে কাজ করি। একটা শুধু বিষয় মনে হলো যে পিডিপি পরে আমাদের যে অপ্রাপ্তি, সেটার ক্ষেত্রে আমরা একটা কারণ মনে করছি যে আমাদের যেভাবে মনিটর করা উচিত ছিল, আমরা আসলে জনবলের অভাবে বা সেই স্ট্রাকচারের কারণে করতে পারি না। তো এখানে 5-এ এসে আসলে আমাদের যে মনিটরিং এর ট্র্যাডিশনাল যে ওয়েতে আমরা মনিটর করি, ওটাতে আসলে একটু চেঞ্জ আনতে পারি। মানে এরকম না যে এডুকেশন অফিসারকে যেতে হবে, দেখতে হবে টিচার আসলো কিনা, ক্লাস নিচ্ছে কিনা, এটা তো অনেক সময়ের ব্যাপার। তো ব্যাপারটাকে 5-এর ক্ষেত্রে আমরা একটু অন্যভাবে ভাবতে পারি কিনা, যে স্কুলের ফার্স্ট একটা অ্যাসেসমেন্ট হওয়ার পর একটা সেট করা, স্কোর কার্ড, প্রোগ্রেস গুলো আসলে কোন কোন জায়গায়, সেটা আমাকে ডে টু ডে দিয়ে তো দেখার দরকার নাই। ইয়ার এন্ডে একটা ইভালুয়েশন হবে এবং সেই প্রাপ্তির ভিত্তিতে রিওয়ার্ডের ব্যবস্থা থাকবে। যদি প্রাপ্তিতে না আসতে পারি সেটা আবার অ্যাসেস হবে, কোনো সাপোর্ট লাগবে কিনা সেটা দেওয়া হবে। আমরা এখন আসলে এই যে ফিজিক্যালি মনিটর, টিচার ঠিক মতো আসলো কিনা, ওই সময় থেকে মনে আমরা অনেক এগিয়ে এসেছি। তো ওই জায়গাটা 5-এ এসে আসলে আরেকটু নতুন করে ভাবার সুযোগ আছে কিনা। থ্যাংক ইউ। কেউ একজন মাইক্রোফোন নিয়ে আছে, উনি বলে নিক তারপরে। হ্যাঁ, কে এরপরে? হ্যাঁ জি, থ্যাংক ইউ। আমি কামরুজ্জামান কালাম, কাজ করছি ওয়ার্ল্ড ভিশনের এডুকেশন লিড হিসেবে। আমি আসলে সংক্ষিপ্তভাবে বলতে চাচ্ছি, মানে যাতে ওই সবার দৃষ্টিতে আসতে পারে। আমি 3টা পয়েন্টের উপরে আমি জোর দিতে চাই। ফার্স্ট হচ্ছে ইকুইটেবল অ্যাক্সেস। সেই জায়গাটা থেকে যদি চিন্তা করেন যে আমরা যদি প্রি প্রাইমারি কনসিডারেশনে আমরা এখনো পর্যন্ত 65,000 সামথিং এই স্কুল সংখ্যায় কিন্তু এই 5+ শিশুকে কভার করছি, সেখানেও কিন্তু দেখেন একটা করে সেন্টার। আমরা যদি ক্লাস 1 এর শিশু সংখ্যা চিন্তা করি, সেখানে মোস্ট অফ দা ওই কমিউনিটিতে
এই 60, 70, 50 এরকম শিশু সংখ্যা আছে, সেক্ষেত্রে মিনিমাম 2টা করে সেন্টারের দরকার হয়। অন দ্য আদার হ্যান্ড আরো হচ্ছে এই 4+, সেক্ষেত্রে এই সংখ্যাটা তাহলে টোটালটা গিয়ে দাঁড়ায় নিয়ার অ্যাবাউট 100। সেক্ষেত্রে মিনিমাম 4টা থেকে 5টা সেন্টারের দরকার হয়। সেই জায়গাটা চিন্তা করে এটা ইকুইটেবল অ্যাক্সেস কনসিডারিং প্রি প্রাইমারি এডুকেশন। অন দ্য আদার হ্যান্ড হচ্ছে অ্যাক্সেসের জায়গাটা থেকে আমাদের যদি গ্যাপ পয়েন্টগুলো আমরা যদি সমতল বা ঢাকা এই জায়গাগুলোকে চিন্তা করি, তাহলে দেখা যাবে যে ঢাকার যে অ্যাক্সেসের জায়গাটা সেটা নিয়ার অ্যাবাউট 98%, বাট এই যে 2% এটা কোন জায়গা, সেই জায়গাটা বা আমার যে এবার 96 বা 97% ছিল, এটা কিন্তু সেই যে রিমোট এরিয়াগুলো এইগুলোকে কিভাবে ইকুইটেবল অ্যাক্সেসের আন্ডারে আনা যায় সেই দিকে কনসিডারেশনে রাখা। অন দ্য আদার হ্যান্ড হচ্ছে ক্লাসরুমের জায়গাটায় যে লার্নিং পয়েন্ট, লার্নিং আউটকাম, এই জায়গাটা আমরা যদি চিন্তা করি, আমরা এখানে যারা আছি এইখানে ম্যাক্সিমামই কিন্তু আমরা সুবিধাপ্রাপ্ত। একটা ক্লাসরুমে যে 3-4 জন বা 5 জন শিশুকে যেভাবে কনসিডারেশন করে টিচার ক্লাস নেয়, ওইখানে কিন্তু ইনক্লুসিভনেসটা থাকে না। এই জায়গাটা কিভাবে ইনক্লুসিভনেসটা নিয়ে আসা যায়, যে শিশুগুলো ব্যাক বেঞ্চে থাকে বা রেসপন্স কম করে, এই শিশুকে কিভাবে আরো রেসপন্সিভ করা যায় এবং সকল শিশুকে কিভাবে ইনক্লুসিভলি অ্যাড্রেস করা যায়, সেই জায়গাটা কনসিডারেশনে রাখা দরকার। এই জায়গাটা মানে আমাদের কোলাবোরেশনে নেওয়া উচিত। এবং ওভারঅল যে আমাদের আসলে এই যে ইনফ্রাস্ট্রাকচার আমরা ডেভেলপ করি, আমি এটার সাথে ছিলাম এক সময়, যে আমি ইনক্লুসিভ এডুকেশনে সাপোর্ট দিতাম 50টা গভর্নমেন্ট প্রাইমারি স্কুলে। এটা একটা অভিজ্ঞতা বলবো না, অভিজ্ঞতা বলেন না প্লিজ, আপনি প্রশ্ন করেন। ওয়ার্ড ব্লকটা করা হয় যেখানে আলটিমেটলি সেই সিঁড়ি দিয়ে বা ওইখানে এই চিলড্রেন উইথ ডিসেবিলিটি তাদের অ্যাক্সেসটা এনশিওর করা হয় না। এরকম বিল্ডিং সকল ক্ষেত্রে যে এই জায়গাটা আরো জোর দেওয়া উচিত। থ্যাংক ইউ আমাকে বলার সুযোগ দেওয়ার জন্য। জি, আপনি সামনে এসেন, কিন্তু একটা রিকোয়েস্ট আবার করছি। হ্যাঁ, আপনি যদি এমন কিছু থাকে যে সরকারি অর্থায়ন, উনি যেমন বলেন অ্যাক্সেস নেই, এমন কোনো আইন আছে যে আইনের কারণে অ্যাক্সেস করা যাচ্ছে না, মানে সো যেন আপনি মন্ত্রী মহোদয়কে যদি বলেন, তাহলে আমার মনে হয় আরেকটু প্রোডাক্টিভ হবে। আর আমরা পরের ডিসকাশনটা পিডিপিতে কিভাবে আমরা ডেলিভার করবো অ্যাক্সেস, সেইটা পরেরটার জন্য যদি রাখি। জি, থ্যাংক ইউ। সো আমরা মনিটরিং এবং অনেক কোয়ালিটি কন্ট্রোল নিয়ে অনেকগুলো কথা শুনেছি। সো আমরা একটা জায়গা আছে যে গভর্নেন্স এবং অ্যাকাউন্টেবিলিটি মেকানিজমে আমাদের যে কমিউনিটি পার্টিসিপেশনটা আছে বা কমিউনিটিকে আমরা ইনভলভ করতে পারি কিনা স্ট্রাকচারলি, যে কারণ আমরা বারবার বলছি যে আমাদের হিউম্যান রিসোর্স স্যার উদাহরণ দিলেন যে একজন শিক্ষক অফিসার 47টা না 67টা স্কুল, সো এটা মনিটরিং হয় না এবং এটা করা সম্ভব না। সো কমিউনিটিকে যদি এই মনিটরিং বা এই স্ট্রাকচার মনিটরিং এ অ্যাড করা যায়, তাহলে কিন্তু আমরা এই হিউম্যান রিসোর্স বা এই জায়গাটা গ্যাপ ফিল করব না। সো এটা একটা সাজেশন যে এই জায়গাটাতে আমরা কাজ করতে পারি এবং এটাকে আমরা স্ট্রেনথেন করে আমরা আমাদেরকে রিসোর্স হিসেবে নিতে পারি, যেটা আমাদের কোয়ালিটি কন্ট্রোলে একটা বড় ভূমিকা পালন করতে পারে। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম, আমার নাম কাজী মফিজুর রহমান, আমি সেভ দ্য চিলড্রেন থেকে এসেছি। এখানে কম্পোনেন্ট 4 এর আওতায় একটা টার্গেট দেওয়া হয়েছে যে ডেভেলপ আ ফ্রেমওয়ার্ক ফর জিও এনজিও কোলাবোরেশন টু এনহান্স দ্য ইমপ্লিমেন্টেশন অফ প্রাইমারি এডুকেশন। আমি মাননীয় মন্ত্রী মহোদয়ের ব্যক্তিগত হস্তক্ষেপ এক্ষেত্রে একটু আশা করব যে এই যে ফ্রেমওয়ার্কটা যদি দ্রুততম সময়ের মধ্যে ডেভেলপ করা যায় ওনার ব্যক্তিগত ইনফ্লুয়েন্সের মাধ্যমে, তাহলে আমরা এনজিও কমিউনিটি যারা আছি আমরা এই কাজটায় সরকারকে আরো দ্রুততম ভাবে সহায়তা করতে পারবো। এবং এজন্য যে কোনো ধরনের যদি সাপোর্ট লাগে, আমি এনজিও কমিউনিটি সবার সামনে বলছি যে আমরা সেই সাপোর্ট করতে প্রস্তুত। ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আমি সারোয়ার বলছিলাম। যেহেতু মাননীয় প্রতিমন্ত্রী মহোদয়কে পরে পাবো কিনা, ওই জন্য একটা বিনীত অনুরোধ করতে চাচ্ছি। স্যার, আপনি ইতোপূর্বে বলেছিলেন যে আমরা পুরো জিনিসটাকে যদি একটা ইকোসিস্টেমের মতো দেখি, এডুকেশন ইকোসিস্টেম, এবং এখানে বিভিন্ন যে কম্পোনেন্ট গুলো দেখছি সেগুলো কিন্তু এক একটা পার্ট। এখানে আমরা মনিটরিং এর কথা বলছি, যেহেতু ডিজিটাল ট্রান্সফরমেশন নিয়ে আমার 16-17 বছরের একটা অভিজ্ঞতা, এই জায়গায় আমি একটু দৃষ্টি আকর্ষণ করবো। আমরা মনিটরিং এর ক্ষেত্রে ডেফিনেটলি কমিউনিটি এঙ্গেজমেন্ট, অন্যান্য বিষয়গুলো যেহেতু আমাদের এনজিও কোলাবোরেশন নিয়ে কথা বলছি, সেটা হয়তো চিন্তা করবো।
আমি মাননীয় প্রতিমন্ত্রী মহোদয় আপনার দৃষ্টি আকর্ষণ করছি পিডিপি 4-এ আমাদের ভালো একটা অ্যাচিভমেন্ট ছিল আইটেমিস, ওটা আমরা এক ধাপ এগিয়েছি। এইটাকে পুঁজি করে যেহেতু এখন আমরা ওয়ান টিচার ওয়ান ট্যাব চিন্তা করছি, সরকার থেকে ওয়াইফাই দেওয়া হবে, ডিজিটাল অনেক ট্রান্সফরমেশনের কথা এখানে বলা হয়েছে। সুতরাং এই কানেক্টেড ডটসগুলো যদি একত্রিত করি তাহলে আমার বিশ্বাস যে আমরা পুরো জিনিসটাকে একটা ড্যাশবোর্ড কিংবা একটা প্রোগ্রেস ট্র্যাকিং এর মধ্যে যদি আনতে পারি, সেখানে FLM, টিচার্স প্রফেশনাল ডেভেলপমেন্ট, তারপরে আমাদের অন্যান্য যে মনিটরিং এর বিষয়গুলো সবগুলো কিন্তু একটা জায়গায় একটা ডিজিটাল ইকোসিস্টেমের ভিতরে দেখতে পাবো। তো আমার মনে হয় যে আগামী 5 বছর যদি এই জায়গাতে আমরা আপনার সবাই নেতৃত্ব এবং দৃষ্টি আকর্ষণ করি তাহলে বোধহয় অনেকখানি আমরা এগিয়ে যাব এবং জনগণের প্রতিও আমাদের